সাগর, এই সাগরের বাচ্চা, সাগর, সাগর। কি হয়েছে বউ? ছোট লোক চাকরের বাচ্চা আমাকে জিজ্ঞেস করছিস আবার কি হয়েছে? সেই কখন থেকে চিৎকার করেই যাচ্ছি। আমার কথা কি তোর কানে ঢুকে না? আবার বউ বলে ডাকছিস আমাকে? তোর সাহস দেখে আমি না অবাক হয়ে যাচ্ছি। দিন দিন তোর না সাহস বেড়েই যাচ্ছে। এই ছোট লোক, আমি যে তোকে 2 দিন আগে বললাম যে আমি আজকে পার্টিতে যাওয়ার জন্য তোর কাছে একটা ড্রেস আমি দিয়েছি। সেই ড্রেসটা আমি সুন্দর করে আয়রন করে রাখতে বলেছি। আমার ড্রেসটাও তুই আয়রন করিসনি, আমার জুতোগুলো ঠিকঠাক করে পরিষ্কার করে রাখিসনি। এখন কি আমি এইসব করে পার্টিতে যাব? না মানে কাজ কামের অনেক প্রেশার আছিল তো, আমি ভুলে গেছিলাম। তোমার কাপড়গুলো ধুয়ে দিতে হইব, আয়রন করতে হইব। তুমি রাগ করো না, ভুল যেহেতু একটা করে ফেলছি, তুমি একটা কাম করো না। 2 দিন আগে তোমার ওই কাপড়গুলো ধুয়ে দিছিলাম, আয়রন করে দিছিলাম, ওগুলো তো আছে। ওইখান থেকে যে কোনো একটা পোশাক নিয়ে তুমি তোমার ইচ্ছা মতো পরো, হয়ে গেল। এই চুপ! তুই পার্টি সম্পর্কে কিছু বুঝিস? তুই আমাকে যেটা ইচ্ছা সেটা পরে যেতে বলবি, আমি সেটা পরে পার্টিতে চলে যাবো ট্যাং ট্যাং করতে করতে। এটাই কি মনে হয় তোর? শোন, তুই এই বাড়ির গোলাম হয়ে না এত বড় বড় কথা কখনোই বলবি না। আমি এইসব পরে নাকি পার্টিতে যাব? এত সুন্দর দামি একটা ড্রেস আমি তোকে দিলাম আয়রন করার জন্য, তুই সেটা কমপ্লিট করে রাখিসনি। উফ, বাবা যে কি করে না, এসব ছোট লোক রাস্তার লোককে আমাদের বাড়িতে এনে আমার গোলাম করে রেখেছে। গোলাম তো গোলাম, সেই গোলাম আবার মালিকের সাথে উঁচু গলায় কথা বলে। বউ, তুমি শুধু শুধু রাগ করতেছো। তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। অনেক করতে চাইছিলাম কি, তুমি যে পোশাকটা পরে আছো না, এটা তো তোমার অনেক সুন্দর লাগতেছে। তুমি এইটা পরে চলে যাও, হয়ে গেল। তুই বললেই তো আর হবে না, তোর কথা মতো তো আর আমি চলবো না, তাই না? আমার যেটা মন চাইবে আমি সেটাই করবো। আমি ড্রেসের কথা না হয় বাদই দিলাম, তুই আমার জুতার দিকে তাকিয়ে দেখ। জুতাটা কেমন নোংরা হয়ে আছে। নোংরা জুতা পরে আমি পার্টিতে যাব, পার্টির লোকজন আমাকে কি বলবে? উফ, আমি না জাস্ট অসহ্য হয়ে যাচ্ছি তোকে নিয়ে। তাই তুই কাজ কর, এক্ষুনি আমার জুতাটা পরিষ্কার করে দে, আমার পার্টিতে যেতে হবে। কি কি কইলা তুমি? আমি তো তোমার স্বামী। আমি স্বামী হইয়া তোমার জুতা পরিষ্কার করো? কি? তুই আমার কি কি বললি? স্বামী। আবার বল। স্বামী। কি বললি তুই? কি বললি? তুই আমার স্বামী? 2 টাকার চাকর, রাস্তার ফকির, ছোট লোকের বাচ্চা, ও নাকি আমার স্বামী? এই কথা মুখে আনতে তোর লজ্জা করছে না? আয়নায় নিজেকে একবার দেখেছিস? তোর স্ট্যাটাস আমার স্ট্যাটাস কখনো যায়? কখনো যায় না। একটা চাকর কখনো বাড়ির মালিকের হাজবেন্ড হতে পারে না, সেটা তুই মনে করলেও আমি কখনো মনে করতে পারি না। এই কথাটা যেন বারবার তোকে আমার মনে করে দিতে না হয়। বাই তবে আমার জুতাটা পরিষ্কার করে দে তাড়াতাড়ি। আয় দাঁড়া, কোথায় যাচ্ছিস? জুতা যেহেতু মুছতে হইব, কাপড় আনতে চাই। কোনো প্রয়োজন নেই। তুই যে কাপড় টানতে যাবি না, ওই কাপড়ের থেকে তোর এই গামছাটা অনেক নোংরা, সস্তা। তুই তোর গামছাটা দিয়ে আমার জুতা মুছবি এক্ষুনি। এখনো সময় আছে, নিজেকে একটু পরিবর্তন কর। তুই এই বাড়ির গোলাম চাকর, এটা ভুলে যাস না। এটা ভুলে গেলে চলবেও না, ঠিক আছে মিস্টার চাকর? সাগর, সাগর, এই হাম, এই চাকরের বাচ্চা, তোকে যে আমি ভেতর থেকে বারবার ডাকছি, কানে আওয়াজ যায় না? বাবা, একটা কাজের মধ্যে আছিলাম তো, এই জন্য আমি শুনতে পাইনি, খেয়াল করি নাই। আপনি আবার কেন ডাকতেছেন? ও বুঝতে পারছি, আপনার খাওয়ার দরকার তো, ওই যে টেবিলের মধ্যে আপনার খাবার রাখা আছে। এই শুধু খাবার রেখে দিলে হবে? আমার রুম পরিষ্কার করবে কে? আমার জুতো পরিষ্কার করবে কে? আমি অফিসে যাব না? অফিসে যাওয়ার আগে আমার জুতো পরিষ্কার করতে তুই কি ভুলে যাস? ও, আপনি তো অফিসে দেরি করে যান। হঠাৎ করে অথই আমার একটা কাজ দিল, কুলি কাজটা করতে হইব। ওই কাজটা করতে গিয়ে দেরি হয়েছে। আমি চিন্তা করছিলাম এর মধ্যে করে ফেলবো, আপনি চলে এলেন। হারামজাদা, এই আমি অফিসে দেরি করে যাই না আগে আগে যাই, সেটা কি তোর কাছে শুনে যেতে হবে? তোর প্রতিদিনের ডিউটি জুতো পরিষ্কার করা, আমার রুম পরিষ্কার করা। তুই কোনোটাই করিসনি, কেন করিসনি সেটা বল। বাবা, আপনি রাগ করেন না,
আমি যেহেতু কাজটা সময় মতো করতে পারি না, আপনি একটা কাজ করেন না, ওই র্যাগের মধ্যে অনেক জুতো আছে, এক জোড়া পরে যান। হারামজাদা, তুই আমাকে পরামর্শ দিবি? এই উপদেশটা হচ্ছিস, হ্যাঁ উপদেশ দিচ্ছিস? আমি কোন জুতা পরে যাব কি যাব না সেটা তুই আমাকে শেখাই দিবি? তুই আমার জুতো পরিষ্কার করিসনি কেন সেটা বলবি। দেন আমার এই জুতাগুলো দেন, আমি পরিষ্কার করে নিয়ে যেতেছি। হ্যাঁ, এগুলো পরিষ্কার করে আমার রুমে নিয়ে আয়। ম্যানেজার, আপনার যে আমার পেপারস গুলো নিয়ে উকিলের সাথে দেখা করার কথা, সেটা কি আপনি ভুলে গেছেন? আপনি তো ভাই অনেক গাফিলতি দিচ্ছেন। এমন যদি করেন আমি কিন্তু আপনাকে ফায়ার করতে বাধ্য হব। স্যার আসলে এক্সট্রিমলি সরি স্যার, আসলে এই কদিন যে পরিমাণ কাজের চাপ গেল, আমি আসলে সময় করে উঠতে পারছিলাম না যে কাগজপত্রগুলো নেওয়ার জন্য আসবো। আজকে একটু সব কাজ গুছিয়ে সময় পেয়েছি, সেজন্য আজকে এসেছি। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি যথাসময়ে কাগজ সাবমিট করে ফেলবো স্যার। হ্যাঁ, নিয়ে উকিলের কাছে যান, আমি কাগজগুলো আনছি, আপনি গিয়ে গাড়িতে বসুন। স্যার মানলাম যে আপনি ম্যাডামকে অনেক ভালোবাসেন, ভালোবেসেই বিয়ে করেছেন, তাই বলে ম্যাডাম আর তার বাবা আপনার উপর এরকম অসহ্য অত্যাচার করছে? আপনি বিয়ের আগে সবকিছু সহ্য করেছেন সেটা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে এটা তো সহ্য করা যায় না। আমি বলি কি, অনেক হয়েছে, আপনাকে আপনার আসল পরিচয় জানিয়ে দেওয়া উচিত। আর যদি আপনি না পারেন আমাকে বলেন, আমি জানিয়ে দিচ্ছি আপনার আসল পরিচয়। না, তোমাকে কোনো কিছু বলার দরকার নেই, সময় হলে আমি নিজেই বলবো। আমি তোমাকে বুঝাতে পেরেছি, আমি দেখতে চাই ওরা আর কতটা নিচে নামতে পারে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার, আপনি নিজের খেয়াল রাখবেন। Hello. Only 2 crore. Not a big deal. Okay. এই চাকরের বাচ্চা চাকর, বসে বসে খাবার গিলছিস তাই না? ওইদিকে আমি বসেছিলাম তোর জন্য যে তুই কখন যাবি আর আমার পা টিপে দিবি। তুই কিন্তু খুব ভালো করেই জানিস যে রাতে ঘুমানোর আগে আমার হাত পা টিপে না দিলে আমার ঘুম আসে। আসলে আমি সারাদিন কোনো কিছু খাইনি তো, শরীরটাও ভালো না। চিন্তা ভাবনা করে দেখলাম খাওয়া দাওয়া শেষ করে তো পা টিপে দেবো। ও আচ্ছা, তার মানে আমার পা টেপার চাইতে তোর খাওয়াটা আগে দরকার তাই না? খাওয়াচ্ছি তোকে, আমি জন্মের মতো খাওয়াচ্ছি। আরে আরে তুমি কি করলাম? তুমি খাবারগুলোর মধ্যে পানি ঢেলে দিলাম, আমি খাবোটা কি? আর আমাদের বাসার মধ্যে তো কোনো খাবার টাবার নাই, সারা রাত কেমন থাকবে? আমি জানি, তুই খুব ভালো করে জানি যে বাসায় কোনো খাবার নেই, আর সেজন্যই তো ইচ্ছে করে তোর খাবারে আমি পানি ঢেলে দিলাম যাতে তুই খাবারটা খেতে না পারিস। শুনে রাখ একটা কথা, আমার কথার অবাধ্য হলে না এরকমই শাস্তি তোর পেতে হবে। এর থেকে ভয়ানক হতে পারে শাস্তি, কথাটা মাথায় ঢুকিয়ে নিস। অথই, এটা তোদের সেই গরজামাই চাকরটা না, যাকে তোর বাবা কয়েকদিন আগে বিয়ে দিয়ে তোদের ঘরে চাকর করে আনছে? তো ফকিরের বাচ্চা কেমন কাজ করে? ভালো কাজ করে তো? ফকিরের বাচ্চার সাহস কত, সামান্য একটা চাকর হয়ে আমার বান্ধবীর মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে। এখন বোঝ বামুন হয়ে চাঁদে হাত বাড়ানো কি শাস্তি। এই চাকরের বাচ্চা, তুই নাকি ভালো জুতা পালিশ করতে পারিস? আমার জুতোগুলো ময়লা হয়ে আছে, দে তো একটু জুতা পালিশ করে। চিন্তা করিস না, টিপস হিসাবে আমি 20 টাকা দিব। আমি আবার কেউ দিয়ে মাগনা কাজ করাই না। অথই, তোমার চোখের সামনে তোমার বান্ধবী আমারে অপমান করতেছে। আমি তোমার স্বামী, তুমি কোনো কিছু না করে চুপচাপ আছো, প্রতিবাদ করতেছো না। আমি তোমার কাছে এটা আশা করি নাই। ও হ্যালো, তুই আমার কিসের হাজবেন্ড? আমি তো তোকে আমার হাজবেন্ড হিসেবে মানিই না। আর একজন চাকর কোনোদিনও অথই চৌধুরীর হাজবেন্ড হতেই পারে না। তুই আমার হাজবেন্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখিস না। আর আমার ফ্রেন্ড যা বলেছে সে তো ভুল কিছু বলেনি, একদম ঠিক কথা বলেছে। তুই হচ্ছিস আমাদের বাড়ির চাকর, চাকর চাকরের মতো থাকবি, একদম মনিবের কাছাকাছি আসার চেষ্টাও করবি না। এখন আমার ফ্রেন্ড যেটা বলেছে তুই সেটা কর, বিনিময়ে তোকে 20 টাকা দেওয়া হবে। 20 টাকায় যদি লস হয়ে যায় তোকে প্রয়োজনে 100 টাকা দেওয়া হবে, তাতে করে তুই 2 বেলা পেট ভরে খেতে পারবি। এখন কথা কম বলে তুই আমার ফ্রেন্ডের জুতাটা পলিশ করে দে। অথই,
তুমি চার দেয়ালের মধ্যে আমার লগে যা ইচ্ছা তাই করো, আমি তোমার লগে কোনো কিছু কই না। তার একটাই কারণ, তুমি আমার বিবাহিত স্ত্রী। কিন্তু অন্য মানুষের সামনে বাইরে তুমি আমার মান সম্মান নষ্ট করবা, আমার ব্যক্তিত্ব নষ্ট করবা, আমি কিন্তু ভুলে যাব তুমি আমার বউ। কথাটা মনে রেখো। অথই, দেখছো ছোট লোকের বাচ্চা সাহস কত, তোর গায়ে হাত তুললো, তারপরে তুই চুপ। হ্যাঁ, আমি এখন চুপ থাকবো, কারণ আমার তো এমন কিছু একটা করতে হবে। আমি এমন শাস্তি ওই ছোট লোকের বাচ্চাটাকে দেব, ও তখন বুঝবে যে অথই চৌধুরীর গায়ে হাত তোলার শাস্তিটা। চল। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমাকে আসতে বলেছেন? হ্যাঁ, তোমাকে আসতে বলেছিলাম। শোনো, এই খামের ভিতরে 6 লাখ টাকার চেক আছে। আচ্ছা, ধরো, তুমি ব্যাংকে গিয়ে 6 লাখ টাকার চেকটা দিয়ে টাকাটা উঠাবা। জি স্যার। হ্যাঁ, ওঠার পরে আমাদের নতুন ফ্যাক্টরি যে সাত ঢালাইয়ের কাজ চলতেছে, ওকে স্যার। সেই কাজটা ঠিক মতো যেন হয়, কোনো রকম ভুল ত্রুটি না হয়, সেটার জন্য চোখ কান খোলা রাখবো। ওকে? ওকে স্যার, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, আমি সব কিছু দেখে শুনে রাখবো। আই উইল ম্যানেজ এভরিথিং, প্লিজ ডোন্ট ওয়ারি স্যার। আমি জানি তুমি আছো বলেই আমি শান্তি পাই, আমার ভরসা আছে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার কেউ দেখে ফেলার আগে আমাদের কিন্তু চলে যাওয়া উচিত, নাহলে সমস্যা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি দারুণ একটা কথা বলছো। শোনো, তুমি গিয়ে তোমার কাজগুলো করো, আর সকল আপডেট তুমি আমাকে দিও। ঠিক আছে। দাঁড়া। আচ্ছা, তুই আমাকে একটা কথার অ্যান্সার দে তো। ম্যানেজারের সাথে তুই নিচে কি কথা বলছিলি? শুধু তাই না, তুই ম্যানেজারকে টাকাও দিচ্ছিলি, কিন্তু সেটা কেন? কি ব্যাপার, চুপ করে কেন আছিস? অ্যান্সার দে। তুই যদি এখন আমাকে ক্লিয়ার করে কিছু না বলিস, তাহলে বাবা বাড়িতে আসার পরে বাবাকে বলে তোকে আমি পুলিশে যাওয়াতে বাধ্য হব। আরে বাবা, আমি তো জাস্ট অবাক। আমাদের বাড়িতে আছিস, আমাদেরটা খাচ্ছিস, এবং আমাদের আড়ালে তুই আমাদের বাড়ির টাকা পাচার করার চেষ্টা করছিস, তাই না? তোর টাকা পাচার করা আমি বের করছি। অ্যান্সার দে আমাকে। না, এখন যদি পুলিশে ডাক দেয় তাহলে তুমি ধরা পড়ে যাবো, ঝামেলা হয়ে যাবো। এত দূর আইসা সবকিছু শেষ হয়ে যাবো। না 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 না, যেভাবে হোক অথেরে অন্যভাবে ম্যানেজ করতে হইব। এই কি ব্যাপার, চুপ করে আছিস কেন? অ্যান্সার কর। আরে তুমি কি সব উল্টা পাল্টা কথা কইতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে বাসা থেকে কেন টাকা চুরি করবো? তুমি তো খুব ভালো করে জানো আমি গরিব হইতে পারি, কিন্তু আমি লোভী না, কারো টাকা পয়সা চুরি করি না। আসলে হয়েছে কি, ওই ম্যানেজারের কাছে কিছু টাকা পয়সা আসছিল, উনি নাকি কোন একটা কাজে যাইব, তাই টাকাগুলো আমারে দিছিল। কাজ শেষ করে সেই টাকাগুলো নেওয়ার জন্য আইছিল। তুমি কোনো কিছু না যাই না বুঝে শুধু শুধু ভুল ভাবতেছো, এই আর কি। এই শোন, আমার বাবা তোকে এই বাড়িতে রেখেছে আমার গোলামি করার জন্য, কোনো ম্যানেজারের গোলামি করার জন্য না। তুই এটা বারবার ভুলে গেলে হবে না যে তুই আমাদের বাড়ির চাকর, মানে গোলাম। এত কথা আমি তোর সাথে বলতে চাচ্ছি না, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি রুমে যাচ্ছি, 1 মগ কফি বানিয়ে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। ওহ আল্লাহ, অল্পের জন্য বাইসা দিচ্ছে। কোনোভাবে যদি অত জানতে পারতো তাহলে বিশাল বড় বিপদ হয়ে যেত। সাগর, এই চাকরের বাচ্চা, সে কখন বলেছি কফি আনতে, কফি কোথায়? আইতাছি। এই নাও, এই নাও। এই চাকরের বাচ্চা, তোকে আমি বলেছিলাম কফি বানিয়ে আনতে, শরবত বানিয়ে আনতে বলিনি। তুই জানিস না আমি কফির মধ্যে চিনি খাই না, তারপরে কেন এত চিনি দিয়েছিস? না মানে আসলে হয়েছে কি, সেদিন তো তোমার আমি চিনি ছাড়া একটা রং চা দিছিলাম, তুমি আমার উপর কত রাগারাগি করলা, বকাচকা করলা, তাই আমি ভাবছিলাম মানে তুমি চিনি হয়তো বেশি খাও। আর ভাবছিলাম আবার কি, তুমি তো আমারে কইছিলা তুমি চা কফি নাকি চিনি ছাড়া খাও না, এই জন্য আমি একটু চিনি বেশি দিয়ে ফেলছি। এই শোন,
তোকে আমি সেদিন বলেছিলাম চিনি দেওয়ার কথা, আজকে তো বলিনি। তোকে আমি বলেছি আমার কাজ করার আগে বারবার আমাকে জিজ্ঞেস করে তারপরে কাজ করবি। তুই যে এই কফির মধ্যে এত চিনি দিয়েছিস সেটা কি একবার আমার কাছে জিজ্ঞেস করে করেছিস বল? ঠিক আছে, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি তো তোমাকে কইলাম, আমার ক্ষমা করে দাও। দাও আমারে দাও, আমি চিনি ছাড়া কফিটা নিয়ে গেছি। কফি আনবি তাই না? কফি। যা বলছি। মাথাটা বড্ড ব্যথা করছে। ভাইয়া, ভাইয়া তুমি এসব কি করতেছো? আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারতেছি না। রূপা, রূপা তুই? এই ছোট লোকের বাচ্চা, তোকে না কখন বলেছি আমার গাড়িটা পরিষ্কার করতে? গাড়ি পরিষ্কার করাসনি কেন? আর কি ব্যাপার এই মেয়েটাকে? হ্যাঁ তাই তো, এই আধুনিক সাজে ফকিরের বাচ্চাটাকে আর তোকে ভাইয়া বলে ডাকছে কেন? আমি আপনা করে কইতেছি, ও আমার বোন রূপা। এই দুনিয়ায় আপন বলতে তো আমার কেউ নাই, আমার একটা মাত্র আপন মানুষ আমার বোন। কি রে রূপা, তুই এইখানে হঠাৎ কইরা? এই চাকরের বাচ্চা, তুই সব কি বলছিস? কোথায় পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে তোর বোন, দেখে তো মনে হচ্ছে কোনো কোটিপতির সন্তান। আর এই যে মেয়ে, তোমাকে বলছি, তোমার ভাই তো অন্যের বাড়িতে চাকরগিরি করে, চাকরের কাজ করে, তো তোমার এত ফুটানি কিসে শুনি? আমার ভাই চাকরগিরি করে মানে? ভাইয়া উনি এসব কি বলতাছে? আমি আমি চাকরের কাজ করি ঠিকই, কিন্তু আমি আমার বোনটারে অনেক আদর কইরা ছোট থেকে বড় করছি, ওর কোনো অভাব কষ্ট হইতে দেই নাই। আমি চেষ্টা করছি আমার বোনটারে রাজকন্যার মতো বড় করতে, যেন ওরে কেউ কোনো কিছু কইতে না পারে। বাবা, বাবা তুমি শুনেছো এই চাকরের বাচ্চা কি বলছে? এই চাকরের বাচ্চা বলছে তার বোন নাকি রাজকন্যা। আমার কি মনে হচ্ছে জানো, এই চাকরের বাচ্চা নিজে কি বলছে ও নিজেই বুঝতে পারছে না। তুমি এটা কেমন কথা কইলা? আমি চাকর, আমার বোন তো আর চাকর বা চাকরানি না। কোথা কি লেখা আছে যে চাকরের বোন রাজকন্যা হইতে পারে না? কি রে বোন, তুই হঠাৎ কইরা এখানে আইলি কোন? আমারে আসলে ভাইয়া আজকে আমাদের কলেজ হঠাৎ করে বন্ধ দিছে। হোস্টেলে যারা যারা ছিল তারা সবাই যার যার বাড়িতে চলে গেছে, তাই আমি তোমার কাছে চলে এসেছি। তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার আপন বলতে আর কিছু নেই। আমাদের বাড়িতে চলে এসেছো মানে? আই মেয়ে, তোমার কি আমাদের বাড়িতে এতিমখানা মনে হয় যে যে যখন আসবে তখনই তাদেরকে আমার আশ্রয় দিতে হবে? বাবা এই মেয়েটা কি বলছে সব? মামুনি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তুই আমাকে বলেছিলি না যে তোর একটা সঙ্গী দরকার, অর্থাৎ এই ধর তোর মেকআপ বক্সটা বইলো, হ্যাঁ তোর একটু হাত পা টিপে দিল, তোর পায়ের নখ টক একটু ঘষে দিল, ম্যানিকিউর পেডিকিউর সব করে দিল, একটা অ্যাসিস্ট্যান্ট লাগে না? এই মেয়েটা হলে কেমন হয়? ওর ভাই আমার চাকরের কাজ করবে আর ওর বোন তোর চাকরানির কাজ করবে। আইডিয়া কেমন? বাবা তুমি যা বললে আমি তো বিষয়টা কখনো ভেবেই দেখিনি। বাই দ্য ওয়ে, আই মেয়ে, আমার বাবা যেটা বলেছে তুমি সেটা করতে পারবে তো? মানে আমাদের বাড়িতে থেকে চাকরানির কাজ করতে পারবে? আমার যত কাজ আছে তুমি করতে পারবে তো? যদি পারো তাহলে আমাদের কোনো প্রবলেম। হ্যাঁ পারবো। আমার ভাই যদি এবারে চাকর হতে পারে, আমি কেন এবারে চাকরানি হতে পারবো না? কথা আছে না, চাকরের বোন চাকরানি। ওকে ফাইন, তাহলে তুমি এক কাজ করো, যেহেতু আমাদের বাড়িতে থাকবে, এসব বড়লোকি পোশাক ছেড়ে চাকরানিরা যেসব জামা কাপড় পরে সেগুলো পরে আমাদের সংসারে যত কাজ আছে সেগুলো করে, প্লাস আমার ঘরটা একটু গুছিয়ে দিই, কেমন বাবা? হুম, ভাইয়া এখানে এসব কি হচ্ছে? আর তোমার এই অবস্থা কেন? আর সবাই তোমাকে চাকর চাকর বলে ডাকতেছে কেন? তুমি কি ওদের তোমার আসল পরিচয় দাও নাই? তোমার এই কি অবস্থা? আমার তো মাথায় কিচ্ছু ধরতেছে না। বোন, তুই এত উত্তেজিত হোস না, আমার কথাটা শোন, মাথাটা একটু ঠান্ডা কর, আমি সবকিছু তোরে খুলে বলতেছি।
কি বলতেছো ভাইয়া? তাই বলে তুমি এত অত্যাচার সহ্য করবে? হ্যাঁ, নিজের ভালোবাসার মানুষের জন্য কষ্ট, দুঃখ, অত্যাচার, অবহেলা সবকিছু সহ্য করতে হয়। আর আমার তো সহ্য করতেই হইব। তুই একটা কাজ করবো, তোরে আমি বলি তুই এখান থেকে চলে যা, এখানে তুই থাকতে পারবি না। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, ম্যানেজার তোর থাকা খাওয়া সব রকম ব্যবস্থা করে দেবে, চিন্তা করিস না। আমি সব সময় তোর সাথে যোগাযোগ রাখবো, তুই কেমন আছিস, কি আশায় বিষয়ে দেখা সাক্ষাৎ করবো, ঠিক আছে? তুই চলে যা। তুমি ভাবলে কি করে ভাইয়া? তোমাকে এই অবস্থায় রেখে আমি এখান থেকে চলে যাব? আমি কোথাও যাব না ভাইয়া, আমি এখানেই থাকবো। তোরে আমি বুঝাতে পারতেছি না। আর এরা তো মানুষ না, এরা টাকার জন্য মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। এই টাকা এদেরকে পশু বানাই ফেলছে। এরা মানুষ হিসেবে ভালো না, আমি তোকে কিভাবে বোঝাবো? এখানে থাকলে ওরা যে পরিমাণে টর্চার অত্যাচার করবে, এসব তুই কোনোভাবে সহ্য করতেই পারবি না। আমার উপর যে কি ঝড়টা যায় সেটা আমি জানি। তাই বলি কি, তুই এসব বাদ দে, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, তুই চলে যা, এটা সব থেকে ভালো হবে। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর তুমি যদি এসব সহ্য করতে পারো, আমি পারবো না কেন? আমিও পারবো। হ্যালো, ইয়েস, রাইট নাও ইম্পসিবল, ইম্পসিবল। কি হয়েছে ভাইয়া? আর বলিস না, আমাদের জরুরি একটা মিটিং আছে। সময় মতো যেতে না পারলে, মিটিংয়ে অ্যাটেন্ড করতে না পারলে আমাদের ব্যবসার অনেক বড় একটা লোকসান হয়ে যাবে। সেটা নিয়ে ভাবছি কি করব। এখন কি কোনো মতে যা পসিবল তুই আমাকে বল। এ বাসায় কত কাজ পড়ে আছে, আর তারপর ওরা সবাই বাইরে গেছে। এসে যদি দেখে কোনো কাজকর্ম করিনি, এটা নিয়ে নানান কথা তো শুনতে হবে, হবেই। আমার উপর অত্যাচার হবে, শুধু তাই না, তোর উপরে অত্যাচার হবে। আমি কি এটা মেনে নিতে পারবো? তুই আমাকে বল। ভাইয়া, যেহেতু এটা আমাদের বিজনেসের লসের ব্যাপার, সেহেতু তুমি আর দেরি করো না। তুমি রেডি হয়ে বেরিয়ে যাও, আর বাকিটা আমি দেখে নিতেছি। তুই এটা কেমন কথা বললি? বাকিটা তুই করবি মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে বাবা, তুই কি এসব কাজ করেছিস নাকি? তোর তো এই সমস্ত কাজ করার অভ্যাস নেই, তুই পারবি না। আন্দাজি এ সমস্ত কথা বলিস না তো, বাদ দে, আমার দরকার নেই, দেখি কি করা যায়। অভ্যাস নেই, অভ্যাস হয়ে যাবে। তুমি এগুলা নিয়ে এত প্যারা নিও না তো। আমি তোমাকে যেটা বলছি সেটা করো, না হয় কিন্তু লেট হয়ে যাবে মিটিং এর। আচ্ছা, ঠিক আছে। Listen, Safi, money doesn't matter. This deal very, very important for me. স্যার, ইয়েস স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করে রেখেছি। এটা আমি কাকে দেখলাম? সাগর। কিন্তু সাগর এখানে এই অবস্থায় কিভাবে আসবে, কেন আসবে? ও তো একজন চাকর। না না, আমার মাথায় কাজ করছে না। কি হচ্ছে এখানে? বাই দ্য ওয়ে, বিষয়টা বাসায় গিয়ে দেখতে হবে। চাকরের বাচ্চাটা দেখি বাড়িতে কাজ করছে, তাহলে রাস্তায় আমি কাকে দেখলাম? রাস্তায় যদি আমি চাকরের বাচ্চাটাকেই দেখে থাকি, তাহলে এইটুকু সময়ের মধ্যে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে কাজ করছে, এটা কিভাবে সম্ভব? ও তো আর জাদু জানে না যে উড়ে উড়ে চলে আসবে। আমার চোখের দেখা ভুলও হতে পারে, কিন্তু না না, আমি আর নিতে পারছি না। আমি মনে হয় এই চাকরের বাচ্চাটাকে নিয়ে একটু বেশিই ভাবছি, তাই আমার সাথে এমন হচ্ছে। কি ব্যাপার অথই, তুমি এভাবে দাঁড়াই আছো কেন? কোনো সমস্যা, কোনো কিছু ভাবতেছো? আমি কি কোনো ভুল অন্যায় করছি? তুই কখন ভুল করিস, কখন সঠিক করিস, তুই তো নিজেই জানিস না। এবার আমাকে জিজ্ঞেস করছিস, তোর কাছে আমার জবাবদিহি করতে হবে নাকি? তোর কাজ যেটা তো সেটা কর না। আরে তুমি এইভাবে কেন কথা কইতেছো আমার লাগে? আমি তোমারে জিজ্ঞাসা করলাম কোনো সমস্যা হয়েছে কিনা, তুমি দাঁড়াইছো, এই তো তুমি রাগ করতেছো শুধু শুধু। বললাম তো, আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি তোর কাছে বলতে যাবো না। তোর কাজ যেটা সেটা কর না, আমাকে নিয়ে এত তোর কিসের মাথা ব্যথা? কাজ কর। হ্যাঁ, কাজ তো করুন। এই চাক্কারি বাচ্চা, চাক্কারি।
বল বল, তুই আমার ডায়মন্ডের নেকলেস কোথায় চুরি করে রেখেছিস? বল বলছি। বিশ্বাস করেন ভাবি, আমি আপনার কোনো নেকলেস নিই নাই। আমার চুল ছাড়েন। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমার ঘরে যাওয়ার মধ্যে একমাত্র তুই যাস, তার মানে আমার নেকলেসটা আর কেউ নেয়নি, তুই নিয়েছিস। বল আমার নেকলেস কোথায়? এই কি করতেছো তুমি? আর বোনের চুলটা ধরছো কেন? সারো সারো কইতেছি। না, ছাড়বো না। চাকরের বাচ্চা চাকর, তোর বোনের কত বড় সাহস! তোর বোন আমার নেকলেস চুরি করেছে, ডায়মন্ডের নেকলেস। বিশ্বাস করো ভাইয়া, আমি ভাবির কোনো নেকলেস নেই নাই। আর তুমি তো জানো আমার ওইসব নেকলেসের প্রতি কোনো লোভ নেই। কি ব্যাপার মামুনি, তুই চেঁচামেচি করছিস কেন? আর এই মেয়েটার এই অবস্থা কেন? ওকে মেরেছে কে? আমি মেরেছি, আমি। বাবা, তুমি জানো এই মেয়েটা কি করেছে? ওর কত বড় সাহস! এই তো গত কিছুদিন আগে তুমি আমার জন্মদিনে আমাকে যে ডায়মন্ডের নেকলেসটা কিনে দিয়েছিলে, সেই নেকলেসটা এই মেয়েটা চুরি করে সরিয়ে রেখেছে। আমি এতবার করে জিজ্ঞেস করেছি সেটা কোথায় কোথায়, কিন্তু ও কোনোভাবে স্বীকারই করছে না। কি? এই ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, তুই কত বড় সাহস! তুই আমার মেয়ের নেকলেস চুরি করেছিস? এই মুহূর্তে নেকলেস বের কর, নইলে কিন্তু আমি পুলিশ দিয়ে পিটিয়ে বের করবো। ভাইয়া বিশ্বাস করো, আমি ভাবির কোনো নেকলেস নেই নাই। আর তুমি তো ভালো করেই জানো ওইসব নেকলেসের প্রতি আমার কোনো লোভ নেই। আই নেই চুন্নি কোথাকার, তুই আমাকে মামার বাড়ির গল্প শোনাবি আর তোর কথা শুনে আমি সবকিছু বিশ্বাস করে নিব? এটা ভাবলে তুই ভুল করছিস। ভালোই ভালোই বলছি, তাড়াতাড়ি স্বীকার কর যে আমার নেকলেসটা কোথায়, তা না হলে কিন্তু হাত উঠে। খবরদার খবরদার, আমার বোনের গায়ে হাত তুলবা না। আবার যদি হাত তুলতে চাও না, বিশ্বাস করো আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বউ। আর বাবা তোমার কি বলছে? আমার বোনের গায়ে তুমি হাত তুলবা না। তুমি কোন সাহসে আমার বোনটা চুরি করতেছো? কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে আমার বোনের গায়ে হাত তুলতেছো? এই তোমরা এতদিন আমার লগে যা কিছু করছো আমি সবকিছু মাইনে নিচ্ছি, কিন্তু আমার বোনের লগে তোমরা যা কিছু শুরু করছো আমি কোনোভাবে মাইনে নিতে পারি না। আমি মাইনে নিতে পারুম না। আমি যদি চাই 1000টার নেকলেস তোমাকে সামনে এনে দিতে পারি। বাবা, তুমি শুনেছো এই চাকরের বাচ্চাটা কি বলেছে? শুনেছো তুমি? এই চাকরের বাচ্চাটা নাকি চাইলে আমাকে 100টা ডায়মন্ডের নেকলেস কিনে দিতে পারে। মামুনি, কোথায় আছে না, চোরের মায়ের বড় গলা, এটা হচ্ছে চোরের ভাইয়ের বড় গলা। তোকে 100টা দিতে হবে না, একটা নেকলেস দে, একটা নেকলেস দে, তাহলে বিশ্বাস করবো তুই কেমন বাহাদুর ভাই। তাই না? এই যে চেক আছে, এখানে সিগনেচার করা আছে। যত টাকার নেকলেস নেওয়া প্রয়োজন ঠিক তত টাকার নেকলেস নেওয়া, তাই না? নেন। আপনার মাইয়া আমার কাছ থেকে মুক্তি চেয়েছিল না? ঠিক আছে, মুক্তির যে পেপারটা সেটা আমি সবাই পড়ছি, মানে এক কথা ঠিক বুঝতে পারি। আরে তুই তো দেখছি সত্যিকারের চেক। তুই চাকরের বাচ্চা চাকর, ফকিরের বাচ্চা ফকির, এত টাকা কোথায় পেল? আমার মনে হয় কি জানিস, ও যে আমাদের বাড়িতে আছে না, নিশ্চয়ই আমার টাকা একটু একটু করে সরিয়ে ও ব্যাংকে জমিয়েছে। আমাকে সব দেখতে হবে, সব খোঁজ নিতে হবে। হোয়াট? এসব আপনি কি বলছেন? স্যার ক্যাপ্টেন্সির অফিসাররা আসছিল স্যার, সমস্ত সম্পত্তি স্যার সিলগালা করে দিয়ে গেছে স্যার। আর আমাদের স্থাবর যা কিছু ছিল স্যার, ওরা সব কিছু নিয়ে চলে গেছে স্যার। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনি এসব কি বলছেন? হ্যালো, একটু শ্বাস হালকা, একটু জোরে। আপনার বাবার যে অবস্থা ফিজিক্যালি দেখলাম, তাতে ইমিডিয়েট অপারেশন করে যদি চারটা রিং করাতে না পারি, তাহলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডক্টর সাহেব, বাবার অপারেশনের খরচটা কেমন হতে পারে? আমি তো আগের বারই বলেছিলাম 10 লক্ষ টাকা লাগবে। 10 লক্ষ টাকা? ডক্টর সাহেব, আপনি তো আমাদের পার্সোনাল ডক্টর, আপনি তো আমাদের পারিবারিক বিষয়ে কিছু হলেও জানেন। আসলে এই মুহূর্তে আমাদের হাতের অবস্থা খুব বেশি ভালো না। 10 লক্ষ টাকা আমি কি করে ম্যানেজ করে বাবার অপারেশন করাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি অপারেশন ছাড়া আর কোনো ওয়ে দেখতেছি না। এখানে আর একটা কথা না বললেই না, আগামী 2 দিনের মধ্যে যদি ওনার অপারেশন করতে না পারি, তাহলে হয়তো ওনাকে কামব্যাক করানো সম্ভব হবে না। ডক্টর সাহেব, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন, টাকার সময় মতো আপনার হসপিটালে জমা হয়ে যাবে। ম্যানেজার সাহেব, আপনি এসব কি বলছেন? এতগুলো টাকা? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি স্যারের সাথে থাকুন। প্লিজ আপনি আমার সাথে আসুন। ওকে। বাবা,
তুমি কোনো টেনশন করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ম্যানেজার সাহেব, আমি অথয়ের মুখে শুনলাম আমার অসুস্থতার পর চিকিৎসার সব টাকা নাকি আপনি দিয়েছেন। আমার জানা মতে এত টাকা তো আপনার পক্ষে জোগাড় করা সম্ভব না। তাহলে আমাকে দয়া করে বলবেন, কে এতগুলো টাকা দান করে আমাকে নতুন জীবন দিল? আসলে স্যার আপনি ঠিক কথা বলেছেন, এতগুলো টাকা স্যার আমার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু যে মানুষটা এই টাকাগুলো দিয়েছে সেই মানুষটা আপনাদের খুব চেনা একজন মানুষ, খুবই পরিচিত একজন মানুষ স্যার। অথচ দিনের পর দিন আপনারা সেই মানুষটার সাথে অন্যায় করে গেছেন, অপমান অপদস্থ করেছেন, 3 বেলা 3 মুঠো খেতেও দেননি স্যার। আমার চোখের সামনে আপনারা সেই মানুষটার বুকে লাথি মেরেছেন, আমি সেটা দেখেছি। যে মানুষটার বুকে আপনারা লাথি মেরেছেন সেই মানুষটার বুক আজ আপনাদের জন্য হাহাকার করে উঠেছে। সেই মানুষটা স্যার প্রমাণ করে দিয়েছে আসলে টাকা শুধু এই সমাজে অহংকারী মানুষদের জন্ম দেয় না, টাকা মহৎ মানুষদের জন্ম দেয়। শুনতে চান না সেই মানুষটা কে, কি তার পরিচয়? সেই মানুষটা আর কেউ না, সেই মানুষটা আমাদের সাগর সাহেব, আপনাদেরই বাড়ির কাজের ছেলে। যে মানুষটা এই 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 ফ্লোর মুছেছে, আপনার মেয়ের কাপড় ধুয়েছে, আপনার জুতা পরিষ্কার করেছে, সেই কাজের ছেলে। সেই কাজের ছেলে আপনার অপারেশনের জন্য এতগুলো টাকা ম্যানেজ করে দিয়েছে। সেই মানুষটাই নিজে ডাক্তারের কাছে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলেছে যত টাকা লাগে আমি দেব। মুহূর্তের মধ্যে সেই মানুষটা 10 লক্ষ টাকা হসপিটালে জমা করেছে আপনার অপারেশনের জন্য। আপনি সুস্থ হয়ে উঠেছেন। এই সব কিছু স্যার ওই ওই কাজের ছেলে সাগর সাহেবের অবদান। আমি এখানে কিছুই করিনি স্যার। সাগর? ম্যানেজার, আপনি এসব কি বলছেন? ওই ওই চাকরের বাচ্চা আমার চিকিৎসার টাকা দিয়েছে? হ্যাঁ, ওই চাকরের বাচ্চা আপনাকে সুস্থ করার জন্য এত টাকা দিয়েছে। যদি ওই চাকরের বাচ্চা না থাকতো স্যার, আপনাকে আজকে বাঁচানো যেত না, আপনার সামনে বসে আজকে কথা বলতে পারতাম না স্যার। কিন্তু এতগুলো টাকা সে কোথায় পেল? সে আমার বাড়ির সামান্য কাজের ছেলে, এত টাকা তো তার জোগাড় করা সম্ভব না। আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আসলে স্যার, এত বড় ঘটনা ঘটার পরে কারোর মাথায় কাজ করারই কথা না। ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন, তাহলে নিজে গিয়ে বুঝতে পারবেন যে আসলে এই টাকাগুলো কই থেকে আসছে, আর আজকে আপনার সুস্থতার পেছনে আসলে কে কাজ করেছে। আসুন স্যার। স্যার, ওই হচ্ছে আপনাদের সামনে। ম্যানেজার সাহেব, সাগর এমন দামি পোশাক পরা, আর সাথে ওর বোনও আছে, বোনও দেখি দামি পোশাক পরা। আমি তো ঘটনা কিছু বুঝতে পারছি না। স্যার, একটু প্লিজ ওয়েট করুন, সবকিছু নিজের চোখে দেখতে পারবেন। স্যার, এটা হচ্ছে আমাদের এই প্রজেক্টের ফাইল, যেটাতে আমাদের খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকার মতো। এরকম আরো 3টা প্রজেক্টের কাজ আমাদের চলছে। আপনি তো এই কদিন অফিসে আসেননি, তাই আপনাকে জানানো হয়নি। only 10? ইয়েস স্যার। ওকে, নো প্রবলেম। টাকা পয়সা লাগলে আরেকটু বাড়িয়ে দেবে। আই ওয়ান্ট মাই ওয়ার্ক নাও, আন্ডারস্ট্যান্ড? ইয়েস। ম্যানেজার সাহেব, আপনি একটু সত্যি করে আমাকে বলুন তো যে সাগর কে, আর ও এত ভালো ইংলিশ কি করে বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাম, আমি বলছি, সাগর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যারা গুরুত্বপূর্ণ বিজনেসম্যান আছেন তাদের একজন। আপনারা ওই আরএস গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছেন? সাগর হচ্ছে সেই গ্রুপের একমাত্র কর্ণধার এবং সিইও। ওনার প্রকৃত নাম এহসানুল মোস্তফা সাগর। এই আরএস গ্রুপ অফ কোম্পানির আন্ডারে অলমোস্ট 100-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যারা গত 30 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে তাদের ব্যবসাকে সুনামের সাথে পরিচালিত করে যাচ্ছে। যে সাগরের সাথে আপনারা দিনের পর দিন অত্যাচার করেছেন, বাসা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, আপনি জানেন সেই সাগরের মোট সম্পত্তির পরিমাণ কত? 2300 কোটি টাকা। আর রূপা হচ্ছে সাগরের একমাত্র আদরের ছোট বোন, এই সম্পত্তির একমাত্র অংশীদার। ম্যানেজার সাহেব, আপনি সব কি বলছেন? সাগর এত কোটিপতি একজন মানুষ হয়ে আমাদের বাড়িতে দিনের পর দিন চাকরের কাজ করে গেছে, এইসবের মানে কি? ও
ও আচ্ছা, তার মানে এতদিন আমি যেটা সন্দেহ করেছি তার মানে কি সেটাই সঠিক? তুই এসব কি বলছিস মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর এত বড় লোক, অথচ আমাদের বাড়িতে দিনের পর দিন অত্যাচার সহ্য করে চাকরের কাজ করে গেছে। এসবের কারণ কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সেটা নয় আমি বলি। First of all, thanks to God for healing you. আমি তোমাদের বাড়িতে কেন চাকর হিসেবে ছিলাম এত টাকার মালিক হওয়া সত্ত্বেও? নিশ্চয়ই তোমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছো। আমি ক্লিয়ার করে বলছি। আমি যখন দেশে আসি, আসার পরেই অথই তোমার সাথে আমার দেখা হয়। তোমাকে দেখার সাথে সাথে আমার ভালো লাগা তৈরি হয়। ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করব। আর তোমাকে যদি বিয়েই করব, তোমার পরিবারের লোকজনের ব্যাপারে তো আমার জানা উচিত। তাই তো আমি আমার লোকজনকে তোমাদের বাড়িতে পাঠালাম, তোমাদের আশেপাশের মানুষের কাছে পাঠালাম। সবাই একটা তথ্য দিল, তোমরা কখনো মানুষ হিসাবে ভালো না, তোমরা সবসময় মানুষের সাথে খারাপ আচরণ করো। তোমাদের এতটাই অহংকার, তোমাদের বাড়ির কাজের লোক পর্যন্ত থাকতে পারে না। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি কাজের লোক হিসাবে তোমাদের বাড়িতে আসবো। আসার পর তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি পরিবর্তন করব। তোমাদের ভিতরে যে হিংসামি আছে, তোমাদের ভিতরে যে অহংকার কাজ করে, সেটাকে পরিবর্তন করাবো। ঠিক তার আগেই তোমাদের বাড়ি থেকে আমি আমার বোন চলে আসলাম। আমি তোমাদেরকে পরিবর্তন করতে পারিনি, কিন্তু আল্লাহ, এই আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করেছে। তোমাদের একটা সময় অনেক টাকা ছিল, কোটি টাকার মালিক ছিলে, কোনো কিছুর অভাব ছিল না, তোমাদের অবস্থা ছিল অনেক উপরে, কিন্তু তোমরা এখন এই নিচে নেমে গেছো। যে লোকটা কখনো গাড়ি ছাড়া কোথাও যায় না, সেই লোকটা আজকে পায়ে হেঁটে আসছে। তোমাদের অবস্থান কি ছিল? তোমরা ছিল আকাশে, আর এখন আছো নিচে এই মাটিতে। আল্লাহ যদি চায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কিছু করতে পারে। একটা মানুষের অবস্থান পরিবর্তন করতে পারে, গরিব থেকে বড়লোক করতে পারে, আবার বড়লোক থেকে গরিব করতে পারে। এটাই বাস্তবতা। আর অথই, তুমি না খুব বড় বড় কথা বলতে। তোমার বাবা দামি দামি ব্র্যান্ডের পোশাক আশাক পরে, তোমাদের কোনো কিছুর অভাব নেই, নানান রকম কথা, অহংকার নিয়ে কথা বলেছিলেন। কই, কোথায় অহংকার আছে? সব কিছু একেবারে ধুলুসাৎ হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো অথই? হ্যাঁ, আমার বোনটার সাথে কি করেছো তুমি? আমার বোনটার সাথে খারাপ আচরণ করেছিলে সামান্য ডায়মন্ডের নেকলেসের জন্য। তুমি জানো আমার বোনের ডায়মন্ড নেকলেসের শোরুম আছে, তারপরও আমার বোন তোমাদেরকে কোনো কিছু বলেনি। কেন বলেনি জানো? শুধুমাত্র আমার দিকে তাকিয়ে। আমার বোন খারাপ ব্যবহার করেনি, আমি খারাপ ব্যবহার করিনি, কারণ এটা আমাদের পারিবারিক শিক্ষা। আমাদের পরিবার আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। কিন্তু তোমরা তোমাদের পারিবারিক শিক্ষা পাওনি। যদি তোমরা তোমাদের পারিবারিক শিক্ষা পেতে, তাহলে অবশ্যই তোমরা খারাপ চিন্তার মানুষ হতে না, অহংকারী হতে না। আর সেই ফলটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, আল্লাহ তোমাদেরকে উপর থেকে নিচে নামিয়েছে। বাবা সাগর, আমি সম্পদ, টাকা পয়সা এসবের অহংকারে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে বুঝতে পারিনি যে মানুষের টাকা পয়সা দিয়ে সব হিসাব করতে হয় না, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হয়। এই দেখো, আমি ছোট কাজ যারা করে তাদেরকে মূল্যায়ন করি না, যে কারণে আজকে আল্লাহ আমাকে মাটিতে নামিয়ে ফেলেছে। সাগর, তুমি আমাকে ভুল বোঝো না বাবা। আমি আমার প্রায়শ্চিত্ত করছি। আর মা রূপা, আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি তোমাকে চোর বলেছিলাম, কিন্তু আসলে নেকলেসটা আমি পরে বাড়িতে খুঁজে পেয়েছি। অথই ওটা ভুল করে এক জায়গায় রেখেছিল। তোমরা আমাকে ক্ষমা করে দাও বাবা। রূপা বোন আমার, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, তোমাকে মিথ্যা অপবাদও দিয়েছিলাম, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর সাগর, তোমাকে আর কি বলবো, আমি জানি আমি যে অন্যায়টা করেছি এতদিন তোমার সাথে, সে অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি জানি আমি তোমার কাছে কোনো ক্ষমা পাবো না, তাই এখন তুমি আমাকে যে শাস্তি দিবে আমি সে শাস্তি মাথা পেতে নেব। তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, সেটা আমার কাছে অনেক কিছু। তোমরা যে পাপ করেছো, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়েছে।
ভাইয়া তোমাকে মাফ করলেও আমি তোমাকে মাফ করব না। আমি তোমাকে একটা শাস্তি ঠিকই দিব, তাও সেটা হবে খুব কঠিন। আরে আমার ভাবি, এত ভয় পেতে হবে না। শাস্তিটা হলো তুমি সারা জীবন আমার ভাইয়ের মিষ্টি বউ হয়ে থাকবে। Fiction.